সব অপরাধ জামাত করেছে এগুলি না অতি সরলীকৃত রাজনৈতিক। দেশে বাড়তে থাকা এই যে শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যার ঘটনায় ভয়াবহ নৈতিক অবক্ষয়ের ফল এটিকে বলছে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একটি পোস্ট দিয়েছেন, তিনি বলেছেন যে এসব ঘটনা আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা না, দীর্ঘদিন ধরে সামাজিক যে অবক্ষয় হয়, দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের পতনের কারণে আসলে এই ঘটনাগুলো ঘটে থাকে। এই রাজধানীর পল্লবীতে 8 বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচার হবে এমন কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ দুপুরে তিনি একটি ব্রিফিং করেছেন, সেখানে তিনি জানিয়েছেন এটি। আপনার কাছে আমি যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর অনেকে পদত্যাগ দাবি করেছেন এমন ধরনের ঘটনার কারণে। এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে, যেটি জামাতে ইসলামীর থেকে দাবি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ হলেই কি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, এমনটা কি আমরা আশা করতে পারি? ধন্যবাদ আপনাকে। একজন স্বরাষ্ট্রমন্ত্রী বদল করলে আইনের উন্নতি হবে, কথাটা সঠিক নয়। কিন্তু প্রশ্ন হচ্ছেই যে এই স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আসছেন, ওনারা দায়িত্ব নিচ্ছেন আমার যতটুকু মনে পড়ে গত 17ই ফেব্রুয়ারি থেকে। 12 তারিখে নির্বাচন হয়েছে, 17ই ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে 3 মাস তাদের পূরণ হয়েছে। এই 3 মাসের ভিতরে পার্লামেন্টের প্রথম অধিবেশন চলছে এবং সেই প্রথম অধিবেশনে আমরা দেখছি পার্লামেন্টের মধ্যে একচেটিয়া ওনার ছিলেন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসাবে। উনি এমন কোনো বিষয় নেই উনি কথা বলেননি। সবচেয়ে কম কথা যে বিষয় নিয়ে বলেছেন সেটা তার নিজস্ব দপ্তর। আচ্ছা, সবচেয়ে কম কথা হচ্ছে মন্ত্রণালয়, তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। এবং মানে ওই অধিবেশন চলাকালীনও আমাদের কাছে এই মাজার ভাঙার ঘটনা কিংবা পীর সাহেব হত্যার ঘটনা, এরকম অনেক ঘটনা আসছে, কিন্তু সংসদে এটা আলোচনা হয় নাই। মানে স্বরাষ্ট্রমন্ত্রীর যে দায়িত্ব, তার যে বিশাল এক দায়িত্ব, তার সবচেয়ে কম আলোচনা হয়েছে তার দপ্তর নিয়ে। এবং মনে হইতেছিল যে উনি সবচেয়ে কম মনোযোগী ওনার দপ্তর নিয়ে। সেই অধিবেশন সম্প্রতি শেষ হয়ে গেল, তারপরেও আমরা সেটা তার দপ্তর নিয়ে খুব মনোযোগী, খুবই হ্যাঁ, ইতিমধ্যে উনি র্যাবের পুনর্গঠন নিয়ে আলাপ করছেন, র্যাবের নাম কি পরিবর্তন হবে এইসব নিয়ে আলাপ করছেন। কিন্তু আমরা পার্লামেন্টের ভিতর তার যে প্রভাব বা দৌড়ঝাঁপটা যেভাবে দেখছি, আমার কাছে মনে হয় না তার মন্ত্রণালয় সেটা সেভাবে দেখছি। তো এখানে আমি বলবো যে কিছু ঘাটতি তার আছে, সিনসিয়ারিটির অভাব যদি আমি ধরি। আচ্ছা, এই জন্য বলছি বদল করলেই ঠিক হবে তা নয়। আরেকটা বিষয় মানতে হবে, বাংলাদেশের যে প্রশাসন, যারা বাংলাদেশের প্রশাসন কিন্তু একটা স্থায়ী সরকার, এটা মাথায় রাখতে হবে। বাংলাদেশের রাজনীতিবিদরা ক্ষণস্থায়ী, মানে পাওয়ারে এই আছে এই নাই, এবং যারা পাওয়ারে থাকে তারা সবাই কিন্তু এই মানে স্থায়ী যে সরকার বলতে যাদেরকে বুঝাই আমি, এই প্রশাসন যন্ত্র, সেই পুলিশ প্রশাসন বা মিলিটারি প্রশাসন, সিভিল ব্যুরোক্রেসি, তাদেরকে সাংঘাতিকভাবে কোঅপারেট করতে হয় রাজনীতিবিদদের। এবং আমি মানে বিরাট ভয়েস দেখি নাই কোনো নির্বাচিত প্রতিনিধির আমলাদের উপরে। এটার মানে এই না যে আমলাকে আপনি ধমকাবেন। আমার কাছে মনে হচ্ছে সেই পার্সোনালিটি আমি দেখি না। আমি যদি বলেন আপনি রাজ্জাকির আছে, সেটা আমি জানি না, সেটা আমি বলবো না, বা আমার এটা নিয়ে মাথা ব্যথাও নাই। কিন্তু সেই একটা পার্সোনালিটি থাকতে হয়, সেই পার্সোনালিটি আমি কাউকে দেখি না। আপনি যাকে দিয়েই কল্পনা করেন না, যাকে দিয়েই কল্পনা করেন, দীর্ঘ 17 বছর তারা আন্দোলন করছে, সেই আন্দোলনে তাদের যে গতি আমরা দেখছি, সেখান থেকে তো বোঝা যায় যে শেখ হাসিনা 16টা বছর রাজত্ব করছে তো রাজত্ব, তাকে আপনাকে সরাইতে লাগছে 17 বছর। তো কেন বলছি, এই কারণে বললাম যে সেই পার্সোনালিটি আমি দেখি না। 2 নম্বর আসেন, মহাসচিব বলছেন মানসিকতার পরিবর্তন। মানসিকতার পরিবর্তন তো একটা সামগ্রিক কথা, একটা মানে এটাকে কি বলা হয়, একটা সুশীল সমাজের মতো কথা, যে সবার মানসিকতার পরিবর্তন করে। আপনি কে যে মানসিকতার পরিবর্তন করবেন, বা আমি কে, আমার মানসিকতার, সবার মানসিকতার পরিবর্তন হয়ে গেলে তো কোর্ট কাছারি কিছুই লাগে না। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন চলে আসে। আবু খায়ের রাজ্জাকি, আপনি সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে, বাংলাদেশে এটা খুব নতুন ঘটনা না, কয়েকদিন আগে আমরা আসিয়ার ঘটনাটা দেখলাম। এই ঘটনাগুলোর জন্য আসলে আপনার দৃষ্টিকোণ থেকে আপনার কি মনে হয় যে
কঠিন বিচার, কঠোরভাবে বিচারের মাধ্যমে এটা দমন করা সম্ভব, নাকি মানসিকভাবে সবাইকে বুঝিয়ে মানসিকতা পরিবর্তন? আমি সেই জায়গায় এসেছি। আপনি একটা ধর্ষণ করে একটা শিশু বাচ্চারে হত্যা করে ফেললো, বা তাকে নির্মমভাবে হত্যা করছে, এখন তাকেই না আপনি বুঝাবেন মানে কি? তাকে আপনি এসে বুঝাবেন তুমি এটা করছো কেন, এটা করা ঠিক হয় নাই, তোমারও তো বোন আছে, এইগুলো বললে হবে? মানসিকতার পরিবর্তনের জায়গাটা আমি আসতেছি আপনাকে। প্রথম হইলো, আপনি যদি আইন মানাইতে চান কাউকে, প্রথম প্রমাণ করতে হবে যে আপনি আইন মানেন। যখন আপনি আইন মানবেন, তখন আপনার আন্ডার কমান্ড যারা, তারা ভাববে ওরে বাপরে বাপ, আমার যারা বস তারা তো আইনের বাইরে কিছু করে না, সুতরাং সে ছাড় দিবে না। আর আপনি যখন আইন নিজে মানবেন না, তখন আরেকজনকে আইন মানাইতে আপনি বাধ্য করতে পারবেন না, এবং না মানলে তখন আপনার কিছু করার নাই। কেন বলছি কথাটা? বাংলাদেশের গণতন্ত্র, মানে গণতন্ত্র দিয়ে আমরা মনে করি যে গণতন্ত্র হইলেই সব কিছু ঠিক হয়ে যাবে, গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। একটা নির্বাচন হয়ে গেলেই যে সব ঠিক, তা কিন্তু নয়। কারণ আপনি নির্বাচনে ভোটে নির্বাচিত হন, তাহলে ভোটে নির্বাচিত হওয়ার পর আপনি কি একবারও প্রশ্ন করেন আপনি নিজেকে যে জনগণ আপনাকে ভোট দিছে কেন? আচ্ছা, জনগণ আপনাকে ভোট দিছে কেন কি একবার আপনি বলেছেন, চিন্তা করছেন যে জনগণ আপনাকে ভোট দিছে কেন? যদি কেন চিন্তা করেন জনগণ ভোট দিছে কেন, তাহলে গণভোট পাশ করাইছে জনগণ, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য ভোট দিছে জনগণ। আপনি পার্লামেন্টে নির্বাচিত হওয়ার পর সাথে সাথে ইউটার্ন নিয়ে নিলেন যে কিসের গণভোট, কিসের জুলাই সনদ। এই যে আপনি জনগণকে বললেন গণভোটে ভোট দিতে, ভোট দেওয়ার পর আপনি চেঞ্জ হয়ে গেলেন, সেই জনগণের আপনি আইন করে তাকে দমাবেন, আপনি নিজে আইন না মেনে আরেকজনের দমাবেন কেমনি? আচ্ছা, 2 নম্বর আসেন, নির্বাচিত প্রতিনিধি হয়ে গেলে, এই যে গণতন্ত্রের মাধ্যমে আপনি নির্বাচন করলেন, নির্বাচন মানেই যদি ভোটে আপনি গুরুত্ব দেন, তাহলে তো ওইগুলা বাস্তবায়ন করতে হয়। কিন্তু আমাদের কাছে বরাবরই ইঞ্জিনিয়ারিং একটা কথা আছে, অর্থাৎ ভোট ফলাফল যাই হোক, মানে ভোট যেভাবেই দেখ না কেন, ফলাফলটা যেভাবে হয় সেই প্রক্রিয়াটা সম্পর্কে যারা ক্ষমতায় থাকেন তারা জানেন। সুতরাং সেই প্রক্রিয়ার কাছে থাকেন, সেই প্রক্রিয়াকে তুষ্ট করেন। তা নাহলে আপনি গণভোট, জনগণের ভোট যদি চিন্তা করেন, তাহলে ইউটার্নটা নিলেন কিভাবে? আপনি বলতেছেন আইনে, আমার কোনো আইন দরকার নাই, আপনি মেনে নিছেন, আপনার এই আজকের প্রধানমন্ত্রী বলছেন গণভোটে ভোট দিতে, তারপরে যে আপনি ইউটার্নটা নিলেন কোন আইনে, কোন বিধানে? এক, আবু হেনা রাজরাকে আমি আবারও আসবো আপনার কাছে। আমরা কিছুক্ষণের আমি মাসুদ কামালের কাছে যেতে চাই। কিছুক্ষণ আমাদের সাথে যুক্ত হয়েছেন ইতিমধ্যেই জ্যেষ্ঠ সাংবাদিক, এবং কিছুক্ষণের মধ্যে আরও একজন অতিথি আমাদের সাথে যুক্ত হবেন। স্বাগত আপনাকে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রামিসা, এই বিষয়টি নিয়ে। আইন শৃঙ্খলা অবনতির দায়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে জামাতে ইসলামী। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন যে জামাত ইসলামকে নিয়ে ব্যবসা করে, ইসলামকে নিয়ে ব্যবসা করে। দেশে যত অপকর্ম হচ্ছে সব জামাতে ইসলামী করছে, কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপি সরকারের ওপর। এই যে বিরোধী দলের ওপর দায়ে চাপিয়ে পার পেয়ে যাওয়া, এটার কি সুযোগ আসলে আছে নাকি বিএনপি? কিছুক্ষণ আগে আবু হেনা রাজ্জাকি বলছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবচেয়ে বেশি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য অনেক বিষয় নিয়ে কথা বলেন, কিন্তু তার নিজের মন্ত্রণালয় নিয়ে কথা বলেন না। নিজেরা আইন না মেনে আরেকজনের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আসলে বিএনপি সরকার ক্ষমতা নেয়ার পর থেকে এখন পর্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে না দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে? দেখেন, আসলে নিজে না মেনে অন্যের উপরে চাপিয়ে দেওয়া অথবা সব অপরাধ জামাত করেছে, এগুলি না অতি সরলীকৃত রাজনৈতিক বক্তব্য। কিন্তু এই রাজনৈতিক বক্তব্য শোনার জন্য তো আসলে আমরা এখন প্রস্তুত না। আমরা একটা সরকারকে দায়িত্ব দিয়েছি দেশ চালানোর জন্য, এবং দেশ চালানোর জন্য যা যা করা দরকার তা তা ওই সরকারের লোক করবেন, ওই সরকার করবেন, এটা আমরা কিন্তু প্রত্যাশা করি। এখন আইন শৃঙ্খলা মনে করেন অবনতি হয়েছে, আমরা দেখলাম একটা শিশুকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো এর সঙ্গে দুদু সাহেবের কথা যদি মানি, জামাতের কি সম্পর্ক ভাই? বলেন আপনি ভাই, এটা কি কোনো কথা? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি পারেন নাই, আপনার সরি হওয়া উচিত, আপনার লজ্জিত হওয়া উচিত। সেটা তো হচ্ছেই না, আপনি আরেকজনের উপর দায় চাপাচ্ছেন। তো এগুলো তো ভাই ভালো না। শুনুন, আমি একটা ব্যাপারটা বলি আপনাকে, আপনি কি করছেন, আপনি কি বলছেন, এই সবই কিন্তু থেকে যাচ্ছে।
মানুষ সব দেখছে। আপনি যদি মনে করেন মানুষ কিন্তু দেখছে না, মানুষ ভুলে যাবে, আমি যেটা বলবো মানুষ এটাই বিশ্বাস করবে, ভাই সেই দিন তো নাই। মানুষ প্রতিদিন মিলিয়ে নিচ্ছে। আপনি যে দুদু সাহেব যে কথাটা বলেছেন, বলেন প্রত্যেকটা ঘটনাকে ধরে ধরে বলা যায়, ভাই এখানে জামাতের ইনভলভমেন্টটা কোথায় বলেন। আর যদি এ ধরনের নৃশংস অপরাধের সঙ্গে জামাত জড়িত থাকে, তাহলে জামাতকে অ্যারেস্ট করেন না কেন? আচ্ছা, আবার এদিকে জামাতের কথা যদি আমরা, যেহেতু প্রসঙ্গটা আসলো যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে জামাতে ইসলামী, এটিকে আপনি কিভাবে দেখেন? যে স্বরাষ্ট্রমন্ত্রী, যে বিষয়টি আমরা আসছিল কিছুক্ষণ আগে কথার মধ্য দিয়ে, যে সালাউদ্দিন আহমেদ অনেক বিষয় নিয়ে কথা বলেন কিন্তু নিজের মন্ত্রণালয় নিয়ে কথা বলেন না, বলছিলেন আবু হেনা রাজ্জাকি। এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবির মধ্য দিয়ে কি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব? আসলেই কি সব নিয়ন্ত্রণে আনা সম্ভব? তাহলে মানুষ কার কাছে চাইবে? জামাত যেটা বলেছে হয়তো এর মধ্যে রাজনীতি আছে, হয়তো আছে, কিন্তু আমার কথাটা হলো কি, মানুষ কার পদত্যাগ চাবে, কার বিচার চাবে? আমি ধরেন, আপনি একটা উদাহরণ দিয়ে বলি, আপনার বাড়িতে আপনি 2-3 জন গার্ড রাখছেন, তাদের কাজ হলো নাইটে আপনাদের গার্ড দিবে, নাইট গার্ড রাখছেন। রাতের বেলায় চুরি হয়েছে, রাতের বেলায় একটা বাড়িতে কিছু একটা চুরি হয়েছে, তো এই অফিসের এই বাসার যিনি বাজার সরকার, তাকে আপনি অ্যারেস্ট করবেন, তাকে গালি দিবেন? বলেন আপনি। আপনি যাকে নাইট গার্ড হিসেবে নিয়োগ করেছেন সে তো বেতন নেয় আপনার কাছ থেকে, তা আপনি তাকে ধরবেন না? ভাই তুমি কি করলা, তোমাকে তো আমি এই দায়িত্ব দিয়েছি। তো আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে লোকটাকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী, এই সরকার প্রধানত কয়েকজন লোককে দায়িত্ব দিয়েছে স্পেশালি, যে আপনি এটা রক্ষা করেন, আপনি এটা করেন, আপনি ওটা করেন। আমরা শুনি, নানা রকম কথা শুনি, যে সালাউদ্দিন সাহেব নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেতে চাননি, উনি নাকি অন্য কিছু চেয়েছিলেন, সেটা না পাওয়াতে উনি নাকি এখানে মন দিচ্ছেন না, এরকম শুনি। যদি সেটা হয় এবং যদি উনি সরকার প্রধানের জন্য গুরুত্বপূর্ণ হয়, তো উনি যেটা চেয়েছেন সেটাই ওনাকে দেন, অসুবিধাটা কি? কিন্তু তাও দেশটাকে ভালো চলতে দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন যোগ্য লোকের হাতে দেন। উনি অযোগ্য আমি তা বলছি না, কিন্তু উনি হয়তো অনেক যোগ্য, কিন্তু এই কাজটা উনি পারছেন না, এটা সত্য। তো উনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, ওই সময় দেশে একের পর এক বড় বড় অপরাধ হচ্ছে, তো উনি বলবেন কি আমি কি অপরাধীর ঘরে যেয়ে বসে থাকবো, আমি কি সব কিছু করবো? না, আপনি সব কিছু করবেন না, কিন্তু অপরাধ থামানোর জন্য আপনার কিছু পদ্ধতি নেওয়ার বিষয় আপনার আছে, সেগুলো আপনি নিতে পারছেন না, আপনি কার্যকরভাবে কাজটা করতে পারছেন না, অথবা আপনি পুলিশকে অ্যাক্টিভ করতে পারছেন না, কিছু একটা ঝামেলা আপনার আছে, তাহলে হচ্ছে না কেন? তো এটা তো মানতে, আপনি তাহলে শুরুতেই বলতেন যে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারি, কিন্তু আমি দায়িত্ব নেওয়ার সময় কিন্তু কোনো চুরি ডাকাতি আমি থামানোর জন্য কোনো গ্যারান্টি দিচ্ছি না। উনি বলেন না কেন? বলুক, তাহলে তো ওনাকে সরাই দেবে এখান থেকে। উনি বড় মুখে বলেছেন আমি পারবো, কিন্তু পারছেন না। ধন্যবাদ মাসুদ কামাল। আবার আসবো আপনার কাছে। আবু হেনা রাজ্জাকি, আমাদের প্রচলিত ফৌজদারি বিচার ব্যবস্থা, এই ধরনের সংবেদনশীল মামলা বিচার দ্রুত শেষ করার ক্ষেত্রে প্রধান আইনি বাধাগুলো আসলে কি থাকে? এই যে রামিসা হত্যার পরে যে ঘটনাটা ঘটলো, মামলা হলো, এবং দ্রুত বিচার কার্যক্রমের জন্য আসলে কোনো বাধার সম্মুখীন কি হতে হয়? যেটা আমরা আসিয়ার ক্ষেত্রে দেখলাম যে রায় হয়েছে কিন্তু এখনো সেটা অ্যাপেলেট ডিভিশনে রয়ে গেছে। শোনেন, বাংলাদেশটা কেমনভাবে চলছে আপনারা সবাই খুব ভালো জানেন। যে যুদ্ধাপরাধীর বিচার আমরা করেছি সবার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। সেম ফুটিংয়ের আরও একজন আসামি সরকার পরিবর্তন হওয়ার পর সে কিন্তু আবার অ্যাপেলেট ডিভিশন থেকে রিলিফ পেয়ে গেল। বিষয়টা আপনি জাস্ট চিন্তা করেন, সেম ফুটিং বলতে অপরাধ সেম, তো কয়জনের মৃত্যুদণ্ড হইল, আবার উনি খালাস পেয়ে গেলেন। এটাতে আপনি বিচারের বিগের চিত্রটাকে, সেই বিচারপতিরাই কিন্তু আছেন কম বেশি ঘুরে ফিরে। তাহলে কি রেজাল্টটা কি দাঁড়াইলো? কথাটা কেন বলছি মনে রেখেন, পরে বলছি। রামিসার বাবা বিচার চাচ্ছেন না, উনি কিন্তু একটা বার্তা দিচ্ছেন এটা দিয়ে। উনি যে বিচার চাচ্ছেন না এর মানে এই না উনি বিচার চাচ্ছেন না, উনি একটা বার্তা দিচ্ছেন কার কাছে বিচার চাইব, কিসের বিচার চাইব, কোথায় বিচার। ওই যে আসিয়া বললেন মৃত্যুদণ্ড কার্যকর হয় না, প্রদীপ যে সিনারে হত্যা করছে কার্যকর হয় নাই, কথার কথা বলছি। ইয়ে অনেকে সাগরণী অদ্যাবধি একটা পুলিশ রিপোর্ট হয় নাই, সিনা টান করে একটা রাজনীতিবিদ বলে গণতান্ত্রিক সরকার আসলে ঠিক হয়ে যাবে, আমি আসলে ঠিক হয়ে যাবে, অমুক আসলে ঠিক হয়ে যাবে। কোথায়? একটা রাষ্ট্র আজকে 14 বছর একটা পুলিশ রিপোর্ট দিতে পারে না ক্রিমিনাল কেসের। সেই রাষ্ট্র বড় বড় কথা বললে কাজ হবে? কেন পারছে না? সেই জায়গাটা আসতেছি।
বাংলাদেশ মানে আপনি পৃথিবীর অন্যান্য দেশ যদি জরিপ করেন তাহলে দেখবেন কোথাও যদি একটা শহর বানায় নগরায়ণ করা হয় সেখানে সবার আগে আদালত স্থাপন করা হয়। কেন? মানসিকতার পরিবর্তনের কথা বলছেন মহাসচিব। মানসিকতার পরিবর্তন আপনি করার কে? আপনি পারবেন না করতে, কারণ আপনি নিজেই তো মানসিকতার পরিবর্তন করেন নাই। ইউ আর ব্রেকিং দ্য ল। আপনি পার্লামেন্টে বসে আছেন 100% সংবিধান লঙ্ঘন করে। পার্লামেন্টে লেখা আছে সংবিধানের মধ্যে জাতির স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি ঘোষক কি ঘোষক না সেই বিতর্কে আমি যাচ্ছি না। বইতে লেখা আছে স্বাধীনতার ঘোষক উনি, আপনি পড়তেছেন ঘোষক জিয়াউর রহমান। তো বইতে লেখা একটা, আপনি পড়ছেন আর একটা। আপনি সেখানে আইন মানাবেন মানুষকে দিয়ে, কিভাবে আইন মানাবেন? আপনি আগে আইন মানতে হবে। এইবার আসেন, আইনটা মানছে না কেন? আইনটা মানছে না আপনার বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন সচিবালয়, পৃথক সচিবালয়, এই দাবি জুলাই সনদের মধ্যে যেমন আছে। জুলাই সনদ আমি বাদ দিয়ে দিলাম, কিন্তু বিএনপির যে 31 দফা তার ভিতরে বিচার বিভাগের সংস্কার না, বলাই আছে পৃথক সচিবালয় বিচারের। সেই সচিবালয় যেভাবে হোক একটা হইল, সেটাকে কিন্তু আজকে বিএনপি বিলুপ্ত করে দিল। এই বিলুপ্ত করার মানে হচ্ছে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অধীনে নিয়ে যাওয়া। আর নির্বাহী বিভাগ মানেই রাজনৈতিক দল যে ক্ষমতায় থাকবে সে নিয়ন্ত্রণ করবে। আর সে নিয়ন্ত্রণ করার মানেই হইল এই যে সরকারের দৃষ্টিভঙ্গির ব্যাপার, সরকার যেভাবে নিয়ন্ত্রণ করবে বিচার বিভাগকে সেইভাবেই হবে। সুতরাং আপনি ফৌজদারি কার্যবিধি কিভাবে করবেন? আপনি স্বাধীন বিচার ব্যবস্থাকে যখন আপনি অফিসিয়ালি বিলুপ্ত করে দিলেন সচিবালয়টাকে, আপনি এটা কি বার্তা দিচ্ছেন? কাজী রামিসার মা বাবা যে বিচার চাচ্ছে না, খুব জাস্টিফাইড। ইটস এ মেসেজ ফর দ্য নেশন যে সে কি বলছে। ধন্যবাদ হেনা রাজ্জাকি। আমি আবারও আসবো আপনার কাছে। মাসুদ কামাল, দেশের শিশু নির্যাতন এবং এই শিশু ধর্ষণের যে ভয়াবহ ঘটনা যেভাবে জ্যামিতিক হারে বাড়ছে, এতে সরকারের মন্ত্রীরা অনেক ক্ষেত্রে একে বলছে যে নৈতিক অবক্ষয়। শুধুমাত্র নৈতিক অবক্ষয় বলেই কি চালিয়ে দেওয়া যায়, নাকি আসলে আইন শৃঙ্খলা রক্ষার যে ব্যবস্থা বা দুর্বলতা, বিচারহীনতা, এটা ঢাকা দেওয়ার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য এই ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে? শুনে, নৈতিক অবক্ষয় না, এটা খুব বড় ব্যাপার। যত অপরাধ ঘটে সব অপরাধের পেছনে কিন্তু নৈতিক অবক্ষয় কাজ করে। যত অপরাধ আছে, চোর চুরি করে, তার মধ্যে নৈতিক অবক্ষয় হয়েছে। নৈতিক অবক্ষয় হওয়ার কারণে সে নিজের প্রপার্টি বাদ দিয়ে অন্যের প্রপার্টির দিকে আগ্রহ থাকে। যে ডাকাতি করে তার মধ্যে নৈতিক অবক্ষয় আছে, যে খুন করে তার মধ্যেও নৈতিক অবক্ষয় আছে, যে ক্ষমতাধর ব্যক্তি দুর্নীতি করে সেও তো নৈতিক অবক্ষয়ের শিকার। এখন তারা একটা কাজ করেন, সমস্ত চোরদেরকে, সমস্ত দুর্নীতিবাদদের, ডাকাতদেরকে এক জায়গায় ডেকে নিয়ে আসেন, এনে দেশের সবচেয়ে ধার্মিক লোকটা অথবা নৈতিকভাবে যে সফল লোক, যার নৈতিকতা নিয়ে কোনো প্রশ্ন নাই, এরকম একজন লোককে দিয়ে 2 দিন ধরে এখানে 2 দিন ব্যাপী নৈতিকতা শিক্ষার ক্লাস করান, করে এনে ছেড়ে দেন যে আমি সবাইকে নৈতিকতা শিখাই দিলাম। তাহলে আর কোনো নৈতিক অবক্ষয় হবে না, কোনো অপরাধ হবে না, তাহলে পুলিশ বিভাগ পালতে হবে না, পুলিশের তো কোনো কাজ থাকবে না, কোনো অপরাধিত হবে না। ভাই শুনেন, নৈতিক অবক্ষয় সমাজে থাকবে, পৃথিবীর সৃষ্টির থেকেই আছে। ওই যে আদম হাওয়ার কাহিনী শোনেন, ওই সময় হাবুল আর কাবুল ছিল, যে হ্যাঁ হাবিল আর কাবিল নাকি, হ্যাঁ হাবিল আর কাবিল, এক ভাই তো ভাইকে হত্যা করছে রে ভাই, নৈতিক অবক্ষয় না? হযরত আদম আলাইহিস সালামের পুত্র এক ভাই একজন একজনকে হত্যা করছে। তো নৈতিক অবক্ষয় ওই দিন থেকে শুরু হয়েছে। তো নৈতিক অবক্ষয় থাকবে সমাজে। সেই নৈতিক অবক্ষয়কে হ্যান্ডেল করার জন্য, যারা নাকি নৈতিকতা বিরোধী কাজ করবে, তাদেরকে কন্ট্রোল করার জন্য, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এই জন্যই পুলিশ, এই জন্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এই জন্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই জন্যই একজন নীতিবান স্বরাষ্ট্রমন্ত্রী, যাতে এই জন্যই থাকে। এখন ওনারা নিজেরা কাজ করতে পারতেছেন না ভাই, যত কিছুই আপনি বলেন। যেমন আমাদের এখানে একজন এমপি সাহেব আসছেন, ধরা যাক ওনার কিছু দায়িত্ব আছে না, দায়িত্ব আছে, ওনার এলাকার লোকজনের প্রতি ওনার একটা কর্তব্য আছে। এখন উনি পারলেন না, না পেরে বলেন কি আমার এলাকার লোক খারাপ, বলতেই পারেন লোক আসলে তো ও লোক খারাপ, ওরাই তো করছে কাজগুলো। কিন্তু এই খারাপ লোকগুলো তো ভোট দিয়ে আপনি এমপি বানাইছে, তখন তো বলেন নাই এই খারাপ লোকগুলো আমার মতো ভালো লোকের কারণে আনাইলো, তত বলেন না রে ভাই। কাজে যে লোকগুলি খারাপ, যে লোকগুলি নৈতিকভাবে অবক্ষয়ের শিকার, তাদেরকে কন্ট্রোল করা, তাদেরকে ঠিক পথে চালিত করা, অথবা তাদেরকে অপকর্ম করতে না দেওয়া,
সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণটাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে। কাজে ওইটা আপনি বললে পার পাবেন না, ওগুলি বলেন না। যারা বলেন তারা আসলে উদর পিণ্ডি বুদুর গায়ে চাপাচ্ছেন। জি পিণ্ডিটাকে নিজের কাঁধেই রাখতে হবে, দায়িত্বটা আপনার। সরকারে আছেন আপনি, আমি জামাতকে দোষারোপ করবো না। যে জামাত অন্যায় করে, যে কথাটা দুদু ভাই বলছেন, যদি জামাত অন্যায় করে, সেই অন্যায়কারী জামাতের ওই ব্যক্তিটাকে গ্রেপ্তার করেন, ওই ব্যক্তিটাকে আইনের আওতায় আনেন না। সমস্যাটা কি? কে অন্যায় করছে, সে কোন দল, এটা তো আমার দেখার ব্যাপার না। তো অন্যায় যে করছে তাকে আপনি আইনের আওতায় আনেন। কিন্তু ওই ঢালাওভাবে ওরা করছে অতএব আমরা পারলাম না, তাহলে আপনি ছেড়ে দেন, তাহলে আপনি ছেড়ে দেন। ধন্যবাদ মাসুদ কামাল। কামরুজ্জামান রতন আমাদের সাথে যুক্ত হয়েছেন, সংসদ সদস্য বিএনপি। অনেক অভিযোগ বিএনপি সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে। আমরা দেখছি যে বর্তমান যে পরিস্থিতি, রামিসা হত্যার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রত্যেকটি মানুষ, দেশের প্রত্যেকটি মানুষ কনসার্ন। এখন সবাই জানতে চায় যে এই সরকার আইন শৃঙ্খলা রক্ষায় কি ব্যবস্থা গ্রহণ করবে। যদি আমাদের বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী বলছেন যে শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনা ভয়াবহ নৈতিক অবক্ষয় বলে চালিয়ে দেওয়া হচ্ছে, যেমনটা বলছিলেন মাসুদ কামাল। এবং আবু হেনার রাজ্জাকি বলছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাদ দিয়ে অন্যান্য মন্ত্রণালয় নিয়ে তার বেশি কথাবার্তা। এখন আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে এটাই, যে এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য কি ব্যবস্থা গ্রহণ করবে যাতে কঠোরভাবে সেটি দমন করা যায়, অন্য কোনো বাহানা না দিয়ে? এই প্যানেলের সামনে আমি বলরাম হতে চাই না, আমি সুনরাম থাকতে চাই, তাহলে আমার জন্য সেফ, ফার্স্ট থাকতে হবে। কারণ এই বোদ্ধাদের সামনে আর যে নৈতিকতার অনৈতিকতার মানে যেটা আজকে সাবজেক্ট নিয়ে এখানে আপনি প্রশ্ন অবতারণ করছেন, ওইটার উত্তর ওনারা যা বলেছেন, ওনাদের দৃষ্টিভঙ্গি তো একেবারে সমাজের, ওনারা কিন্তু একেবারে যা দেখেন, এই যে দুজনেই কিন্তু বিশেষ করে আমি জানি মাসুদ কামাল ভাই এই সরকারের অনেকের সাথে কিন্তু তার ইন্টারাকশনটা এরকম কথা বলতে ছাড়েন না। ওনার সর্বোচ্চ পর্যায়ে ওনার যোগাযোগ আছে আমার রাজ্যকে ভাইয়ের সঙ্গে তার কথা বলতে রীতিমতো আমি মানে টু দা মানে খুব আমি রীতিমতো আমি ভয় পাই। এটা হলো আমার কথা, আমার না না আমি প্রথমেই এটা, এখন আমি একটা কথা বলি, আজকে যে সাবজেক্টটা নিয়ে কথা বলতে চাই, এটা আমার কাছে একটা, যেমন প্রথমে আমার সংসদে আমার মাসুদ কামাল ভাই আমার প্রিয় ভাই উনি বললেন যে উনি ভোট চাইতে গেছেন। আমি তো ভোট চাইতে যখন যাব তখন কে চোর কে খারাপ এটা তো চার কোনো আমার কোনো বাদ বিচারে কিন্তু আমার কোনো সুযোগ নাই, যে ভোটার তার কাছে আমার যেতে হচ্ছে। এখন আমি নির্বাচিত হওয়ার পর আমার এলাকার মানুষ যদি কেউ অন্যায় করে অপকর্ম করে, ওগুলোকে আমি শায়েস্তার আইনের মানে এই যে অপকর্ম যেটা, এইটা আইনের আওতায় আনার জন্য আমি কতটুকু আন্তরিক, আমার পুলিশ প্রশাসন কতটুকু অ্যাক্টিভ, এবং এর বিচারের জন্য আমার বিচারালয়ের যে শাসন ব্যবস্থাটা এটাতে কতটুকু তৎপর, আমি কিন্তু এগুলো আমি পর্যবেক্ষণের জন্য আমি কিন্তু ওইখানকার প্রতিনিধি, এবং ওই জায়গায় আমি জবাবদিহিতাও আমার উপর, এবং আমি এই জন্য দায়বদ্ধ, এবং আমাকে উত্তরটা এই প্যানেলে আমাকে দিতে হবে, এইটুকু কিন্তু আমি প্রস্তুত। এখন আসেন যে সাবজেক্টে নিয়ে আমরা কথা বলতেছি, এটার একটা দুইটা খুব বাজে একটা এফেক্ট। একটা তো হয়েছে, এটা আমরা জানি যে একটা ঘটনা ঘটার পরে 7 দিন হোক 15 দিন হোক বিচার হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এটা কিন্তু সব সরকার বা সব ব্যক্তি কিন্তু যারা দায়িত্বে এই কথাটা বলবে। কিন্তু আমার এক জায়গায় আমি যখন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটার চিত্রগুলো আমি দেখছিলাম, দেখেন সবচেয়ে আমার কাছে যেটা রিয়েলি আমি এটাকে ফিল করি, এইটার সংশোধন বা এটার প্রতিকার কতটুকু এই রাষ্ট্র বা আমি আপনি কথা বলে করতে পারি সেটা আমি জানি না। দেখেন ক্লাস 2তে সে পড়ে, তার সহপাঠীরা ওই স্কুলের যে কোন সার্কামস্টেন্স কী ঘটনা করে এই মেয়েটি মারা গেল, এবং সারা দেশে এই বয়সের বাচ্চাদের যেটা এফেক্ট করবে, এবং বাবা মা একটা কতটুকু ট্রমাটাইজ হয়ে একটা বাচ্চাকে পরবর্তীতে স্কুলে পাঠাবে, এবং এইটার যে প্রতিকার এইটার কিন্তু আমার কোনো উত্তর নেই। আমি একজন বাবা, আমি এই জায়গার কোনো উত্তর আমি পাচ্ছি না। তার মানে কি, এই যে মানসিকতা সমাজের যে স্তরটায় এটা নেমেছে, দেখেন যে এই কাজটা করেছে সে একটা নেশাখোর কি সেটা বড় কথা না, বাট তার দ্বারা এরকম একটা অপকর্ম হলো, এইটা আমার পুরো বাংলাদেশের রাষ্ট্র সমাজ মানে ব্যবস্থাটাকে কিন্তু প্রশ্নবিদ্ধ না, একটা ঘৃণার জায়গায় নিয়েছে। এইটার ভাষা আমি আপনি এখানে বলে আমি শুধু এতটুকু আশা করব, যেটা সরকার দেখেন আজকে কিন্তু আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্যামলীর বাসায় ছুটে যাবে, পরিবারকে সান্ত্বনা দিবে, এগুলো কিন্তু আমাদের নর্মালি কিন্তু রাষ্ট্রের দায়িত্বের মধ্যে এটা। কিন্তু যেই জায়গার কারণে যেই অবক্ষয়ের কারণে এই জিনিসটা হচ্ছে, সেটা নেশাখোর
আজকে আমি আমার এলাকায় বিভিন্নভাবে কিন্তু রতন, আমি একটু যোগ করতে চাই আপনার সাথে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যাচ্ছেন রামিজ স্যার বাসায় হয়তো সান্ত্বনা দিতে, এটা ভালো হয়তো বা অনুভূতি দিবে তাদের পরিবারকে। এবং সেই সাথে আমরা দেখলাম যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো রয়েছে তাদের মধ্যে র্যাব, তাদের কিছু পরিবর্তন আসছে, স্পেশাল ফোর্স হিসেবে তাদেরকে ট্রেড করা হচ্ছে এবং পোশাকেও কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনের কথা আমরা দেখেছি। এগুলো কি আসলে আমাদের জন্য যথেষ্ট? এই খবরগুলো আমাদের জন্য যথেষ্ট না? মানুষ এগুলো আচ্ছা, শুনতে আমি চায় না। এখানে একটা ড্রেস পরে আসছি, এই ড্রেসটা কি আমি আমার পরিচয় বা আমার নৈতিকতা, আমার মানুষত্ব কি এটা বহন করে? আমার ভিতরে ইনার আমার আমি কি ধারণ করি, আমার নৈতিকতার ভিতরে কতটুকু আমি ধারণ করি, এটা কিন্তু বিষয়। পোশাক পরিবর্তন এটা পুলিশের একটা স্বাভাবিক, ওই পোশাকের উপর অনেক নির্যাতন বাংলাদেশের মানুষ সহ্য করেছে। তা আমি মনে করি যে একটা আউটফেসে যেটা আমার আসবে, সারফেসে যেটা মনে করবো ওটা দেখতেই বোধ আমার একটা ঘৃণার একটা জায়গাটা, ওইটা সাময়িক, এটাকে কোনো আমি বড় করে দেখবই না। কিন্তু আমার কথা হল জুলাই অভ্যুত্থানের পরে কী কারণে জুলাই অভ্যুত্থান হলো এবং একটা সরকার কী কারণে পলায়ন হলো এবং এই সরকারকে রাখতে গিয়ে প্রশাসনটা, নির্বাহী বিভাগটা কিভাবে নির্লজ্জ পাপেটগিরি করে একটা অপকর্মকে জায়েজ করতে চেয়েছে, ওই কাজটা করবে কিনা এবং এই যে কোনো সরকারি তাদের দ্বারা এই কাজটা করাতে পারবে কিনা, আমি কিন্তু ওই জায়গাটা কিন্তু আমি ফোকাস করছি। আমার মনে হয় এই জায়গার একটা সংস্কার, এই জায়গার মনোজগতের আমার যদি পরিবর্তন আসে, ওইখানে যদি আমি ভালো কিছু করে সমাজকে দেখাতে পারি, আমি রাজনীতিবিদ হিসাবে আমার জায়গায়, পুলিশ প্রশাসন তাদের জায়গায় যদি এই পরিবর্তনটা দেখাতে পারে, তাহলে এই ধরনের প্রতিকারের মানসিকতায় এই ধরনের একটা শাস্তির বিধান তো হবেই। কিন্তু যেই কারণে এই মানসিকতায় বিকারগ্রস্ত মানুষ এগুলো করছে, আমার মনে হয় ওদিকে আমাদের বেশি ফোকাস দেওয়া উচিত। আচ্ছা, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ধর্মের নামে রাজনীতি করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। পরিষ্কার করে বলছে এই দেশের মানুষ জামাতকে ক্ষমতায় আনবে না, কারণ এই জামাত ইসলামী 1971 সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল। বিএনপি এখন ক্ষমতায়, জামাত বিরোধী দল। বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে এই দেশের জনগণ কাকে ক্ষমতায় আনবে? আপনারা যদি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হন, তারপর কি বিকল্প হিসেবে জামাতকে না নিয়ে আবারও বিএনপিকেই রাখবে, এমন আশা করেন কিনা? রাজনীতিতে পারসেপশন থাকা ভালো, আমি বিরোধিতা করব। এই গত ফেসি সরকার বলছিল না যে আগামী 40 বছরে বিএনপি আর ক্ষমতার মুখ দেখবে না, বাট বাংলাদেশে তো একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তো ক্ষমতা দেখেছে। আগামী প্রজন্ম কোন প্রেক্ষাপটে ইলেকশন হবে এবং জনগণ কাকে বেছে নেবে, আমি এই ক্ষেত্রে জনগণের উপর এইটা আমি বার্তা আমার কাছে নেই। তা আমি মনে করি ভালো কাজের রিওয়ার্ড এরকম মানে জনগণ দেবে এবং জনগণ তার রায় দিতে কখনোই ভুল করে না। আর সর্বোপরি বলি, 71-এর যে আমাদের ক্ষতস্থান, এটা তো ক্ষতই থেকে যাবে। এইটা আমি জামাত ইসলাম এটা পূরণ করতে পারবে কিনা, এই ক্ষতটা মানে রিহিল করে তারা জনগণ আস্থা জায়গায় যেতে পারবে কিনা, এটা জামাতের রাজনীতি। বাট আমি আমার রাজনীতির অবস্থান থেকে বলবো যে কোনো চেতনা বিক্রি করে, যেমন 71-এর চেতনা বিক্রি করে কেউ পার পায়নি, এরকম জুলাইয়ের চেতনা বিক্রি করে বা ওইটাকে ধারণ করে এবং নিজের একেবারে ওইটাই আমার মানে একমাত্র আমারই এইটা অবদান, এইটার উপর আগামী দিনে রাজনীতি করে জামাত ইসলাম বা এনসিপি একেবারে ক্ষমতায় চলে যাবে, এটা জনগণের উপর আমরা ছেড়ে দিলাম। তবে মির্জা ফখরুল যেটা বলেছেন, এটা আমার রাজনৈতিক অবশ্যই আমার অবস্থান, এই অবস্থানের উপর আমি রাজনীতি করব, আমার বিশ্বাসের উপর আমি জনগণকে আমার বার্তা দেব এবং আমার যে কর্মসূচি এবং ভবিষ্যৎ কর্মসূচির মধ্যে যেখানে স্বাধীনতার চেতনা থাকবে, আমার 24-এর চেতনা থাকবে এবং আমার সর্বোপরি তারেক রহমানের প্রধানমন্ত্রী যে উন্নয়নের যে বার্তা এবং মানুষকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা শাসনতান্ত্রিক যে একটা আমূল পরিবর্তনের মাধ্যমে উনি যে জনগণের কাছে একটা প্রত্যাশা নিয়ে এখন কাজ করে যাচ্ছেন, এইটাই হবে আগামী দিনের রাজনীতিতে আমার ক্ষমতায় যাওয়া না যাওয়ার একটা চ্যালেঞ্জ। ধন্যবাদ কামরুজ্জামান রতন। আবু হেনা রাজাকি ফেসবুকে দেয়া একটি পোস্টে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন যে লীগ রাজনৈতিক দলের আগে একটি ধর্মতত্ত্ব, সে ধর্মতত্ত্বে ঈমান আবার ফেরত এসেছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24 আর 71-কে মুখোমুখি অবস্থানে রাখা হয়েছে। সরকারের লোকজন কাজ করা শুরু করেছে, এমন কথাও বলেছেন তিনি। লীগ যে ফিরে আসবে সেটা কি তাদের নিজেদের শক্তি সামর্থ্য কিংবা নৈতিক ভিত্তির ওপর ভর করে, নাকি অভ্যুত্থানের পরে শক্তির দুর্বলতা এবং জুলাইয়ের জন আকাঙ্ক্ষা যে পূরণে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার সুযোগ নিয়ে আওয়ামী লীগ ফিরে আসবে? ধন্যবাদ আপনাকে। আপনি তো এটা খুব ন্যাচারাল ব্যাপার। আপনি যদি একটা শূন্যতা বোধ করেন কোনো কিছু নিয়ে, সেটা যদি কেউ পূরণ করে ফেলতে পারে, তার ন্যাচারালি আপনি আগেরটা ভুলে যাবেন। শূন্যতাটা যদি পূরণ করতে পারে,
আর শূন্যতা পূরণ করতে না পারলে আপনার ভিতর প্রশ্ন আসবে, এ তো আমারটা পূরণ করতে পারলো না, আগেরটাই তো ভালো ছিল বা খারাপ ছিল, হ্যাঁ আমি তো কোনো পরিবর্তন পাচ্ছি না। পূরণ করতে পারলে, পূরণ করতে না পারলে কি হবে, দুইটা প্যারালাল চলবে আপনার ভিতরে, দুটো নিয়ে আপনার ভিতরে লড়াই হবে। এই যে আমরা 71 এই 24-এর আন্দোলনের পরে সবাই একটা গয়রহ কথা বলছে যে 24 দিয়ে নাকি 71-কে ঢাকতে চেয়েছে। সহজ সরল একটা কথা গয়রহ বলে দিচ্ছে, বিষয়টা তা নয়। বিষয়টা 71-এর ধারাবাহিকতায় 24 ঘটছে। 71-এর সময় আমরা একটা ভূখণ্ড পাইছি, একটা স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি। সেই স্বাধীন ভূখণ্ডের ভিতরে রামরাজত্ব কায়েম করেছিল এই 16 বছর যাবৎ টানা। সেটাকে সরানোর জন্য আন্দোলন। এটার মানে তো 71 চলে যাচ্ছে না। ভাবটা এরকম যে 71 মানেই আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ চলে যাওয়া মানেই 71 চলে যাওয়া না। 71 তো সবার। এই যে কনসেপ্টটা, এই যে একটা কবর দেওয়া, এবং মিডিয়া এটাকে চালিয়ে গেছে। মিডিয়া কিন্তু একটা খুব শক্তিশালী ব্যাপার, আপনাকে এটা মাথায় রাখতে হবে। বিএনপির এদিক থেকে অনেক ব্যর্থতা আছে। মিডিয়া আজকে মিডিয়া কিন্তু তাদের পক্ষে আছে, যেই মিডিয়া 16 বছর টানা তাদের বিরোধিতা করছে। কেন তাদের পক্ষে, এটা তাদের বুঝতে হবে। এটা হইল মন্দের ভালো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মিডিয়া তাদের বিরুদ্ধে যাওয়ার মানেই জামাত এনসিপি হাইলাইট হওয়া। এটা তাদের মাথায় রাখতে হবে। এটার মানে হচ্ছে এই যে বিএনপি 100 টাকার মধ্যে বিএনপি 70 টাকার মালিক, জামাত 20 টাকা বা 25 টাকার মালিক, এনসিপি 5 টাকার মালিক। তাদের এই টাকা যদি ইনট্যাক্ট থাকে আর ওনার টাকা যদি কমতে থাকে, তাহলে পরে এক সময় এটা ওইটাই, সে যেটা হারাবে সেটাই তার সাথে প্লাস হয়। তা না হলে আপনি আমাকে বলেন, আপনি এই যে জামাতকে ক্ষমতায় আনবে না, এই যে কনফিডেন্স, ইয়েস কারেক্ট, এই কনফিডেন্সটা কারেক্ট বিএনপির। সেটা কি? জামাতের বিরুদ্ধে মিডিয়া আছে, জামাতের বিরুদ্ধে বিজনেস অলিগার্করা আছে, জামাতের বিরুদ্ধে আমলারা আছে, কোনো সন্দেহ নাই। আমি জামাতের রাজনীতি পছন্দ করি কি করি না, দ্যাট ইজ ইমেটেরিয়াল। তো ফলে কি হচ্ছে, এই কনফিডেন্স থেকে বলছে। এবং আওয়ামী লীগ যাতে মাঠে দাঁড়াইতে না পারে, আপনি এই জন্য আমি বলি বারবার, আপনি এত ফ্ল্যাকচুয়েট করলে, যেটা মাসুদ কামাল বলল যে সবাই মানুষ দেখে, আপনি যখন আওয়ামী লীগের নিষিদ্ধকরণের কথা আসছিল, তারপরে কার্যক্রম নিষিদ্ধ করলে ইউনূস, তখন কিন্তু ওনারা বলেছিলেন কোনো দলের, রাজনৈতিক দলের নিষিদ্ধ বা কার্যক্রম নিষিদ্ধ করার জন্য পক্ষপাতী আমরা নই। সেই তারা কিন্তু ক্ষমতায় এসে আবার ইউনূস সাহেবের অধ্যাদেশ বাতিল হয়ে গেছে, তারপরে কিন্তু তারা সন্ত্রাস দমন আইনটাকে যে অ্যাপ্রুভাল দিল, সেখানে গিয়ে আওয়ামী লীগের কার্যক্রমটাকে নিষিদ্ধ করছে। সেটার থেকে কনফিডেন্স তৈরি হয়েছে, আমরা ছাড়া আছে কে। এই যে আমরা ছাড়া আছে কে, এই কনফিডেন্স আপনাকে ধ্বংস করে দিবে, আপনি কোনো সন্দেহ নাই। 2 নম্বর হলো জামাতের বিরুদ্ধে যে অভিযোগটা আপনারা করতেছেন, আমি 100 বার, ওই যে মাসুদ কামাল বলল যে কোনো অপরাধের মাপ নাই, আমিও বলছি জামাত 2টা অপরাধ করছে কঠিন, তাদের সম্পর্কে অভিযোগ। এক হইল নারীদের সম্ভ্রম নষ্ট করা, ধর্ষণটা বললাম না, সম্ভ্রম নষ্ট করা, আর হইল মানুষ হত্যা করা। এই 2টাই তারা করছে। এবং এই অপরাধগুলা ক্রিমিনাল কেসে আমি আপনাকে বলি, এই 2টা অপরাধ কেউ মাফ করতে পারে না, ইভেন আদালতও পারবে না। অনেক অপরাধ আছে আপোষযোগ্য, কিন্তু এই 2টা অপরাধ আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, আদালতেরও ক্ষমতা নাই। আদালত হয়তো ফাইনালি সাক্ষী প্রমাণ না পেলে মাফ করতে, মানে বিচার না হইতে পারে। আবার বিচার হইলে রাষ্ট্রপতি ক্ষমা করে, সেটা অন্য কথা। কিন্তু আমার প্রশ্ন, টানা 30 বছর আমি শুনতেছি, বিশেষ করে আওয়ামী লীগের 20 বছর এবং বিএনপির 10 বছর ধরি, এরা জামাতকে কখনো ব্যবহার করছে, পরক্ষণে বিরুদ্ধে যান। আমার কথা হলো এই অপরাধের মাপ নাই। এই টকশোতে এসে বহু লোক বলে জামাত এসে যদি ক্ষমা চায় প্রকাশ্যে জাতির কাছে, তাইলে ক্ষমা করা যেতে পারে। যারা এটা বলে তারা জামাতকে রক্ষা করার জন্য বলে বলে আমি মনে করি। কেন? এই 2টা বিচারের তো, অপরাধের তো মাপ নাই। আপনার বিচার করতে হবে। 30 বছর এই আওয়ামী লীগ আর বিএনপি বিচার করতে পারলো না। তাই আমি 2টো প্রশ্ন রেখে যাই। এই যে অভিযোগটা জামাতের বিরুদ্ধে, এটা কি তারা পলিটিক্যাল লেন্স দিয়ে দেখেন নাকি লিগ্যাল লেন্স দিয়ে দেখেন? লিগ্যাল লেন্স দিয়ে যদি দেখেন, বিচার করতে আপনারা বাধ্য। আচ্ছা, আর নয়তো আপনাকে বলতে হবে বিচার করতে পারলেন না কেন, জাতিকে জানাইতে হবে। 55 বছর দিয়ে একই তামাশার গেম চলবে না। তারপরে আসেন দ্বিতীয়টা, যদি আপনি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখেন, স্টপ ইট, এই মুহূর্ত থেকে আপনি বন্ধ করে দিবেন। এটা দেশ, এটা তামাশা না। আপনি 55 বছর যাবত একটা কি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখবেন না লিগ্যাল লেন্স দিয়ে দেখবেন? লিগ্যাল লেন্স দিলে একটা লোক টকশোতে এসে বলতে পারবে না যে জামাত জাতির কাছে ক্ষমা চাইলে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইলে মাপ পেয়ে যাবে। নো,
তারা জামাতকে রক্ষা করতে চান, আপনি বিচার করে দেখান। জি, ধন্যবাদ আবু হেনা রাজ্জাকে। মাসুদ কামাল, জামাতের ৭১-এর অপরাধকে আমরা পলিটিক্যাল লেন্স থেকে দেখব নাকি লিগ্যাল লেন্স থেকে দেখব, সেই বিষয়ে আপনার মতামত জানতে চাই। এবং সেই সাথে এই যে আওয়ামী লীগ ব্যাক করার বিষয়ে আসিফ নজরুল লিখেছেন যে আওয়ামী লীগ ব্যাক করেনি, ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। আওয়ামী লীগ ব্যাক করেছে নাকি সবসময় ছিলই? আসলে আওয়ামী লীগ যে অবস্থাতেই থাকুক তাদের মেইনস্ট্রিম রাজনীতিতে জায়গা করে নেওয়া কি সহজ হবে কিনা, এবং সেই সাথে বিএনপি সরকারের যে অবস্থান কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে, এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। আমি খালি একটা জিনিস একটু বলে নিই শেষ থেকে। আসিফ নজরুল সাহেব ইউনিভার্সিটির টিচার, শিক্ষিত মানুষ, লেখাপড়া জানেন। উনি বলেছেন যে ব্যাক করেছে তাদের 3টা কথা, তার মধ্যে শেষটা হলো মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। জি, এই মানুষকে বিভ্রান্ত করতে দুঃসাহস লাগে না তো, একজনকে বিভ্রান্ত করবেন এটা সাহস লাগে নাকি? দুর্বল লোকরা পারে, এটা মিথ্যা কথা বলে আপনাকে বিভ্রান্ত করে দিল। আপনি বিভ্রান্ত, এ ধরনের সাহসের কোনো দরকার নেই। এখন প্রশ্নটা হলো কি, যাই হোক, এটা আমি একটা মানে ভাষাগত কথা বললাম। নর্মালি আসিফ নজরুল সাহেব যে কথাটা বলছেন, এ কথাটার প্রথম অংশ কিন্তু ভুল না, যে আওয়ামী লীগ ফিরবে কেন। আওয়ামী লীগ তো আছে, আওয়ামী লীগ এই দেশে আছে, দেশের প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের সাধারণ মানে অনেক নেতাকর্মী দেশে আছে। প্রশ্ন হচ্ছে, যদি আপনি আওয়ামী লীগটা এই 15 বছর যাদের হাতে ছিল, যারা আওয়ামী লীগের নামে শাসন চালিয়েছে, অত্যাচার চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, তাদের মধ্যে কিন্তু মোটামুটি সবাই দেশ ছেড়ে পালিয়েছে এবং তাদের কোনো সমস্যা হয় না। তারা যেখানেই গেছে খুব ভালো আছে, অর্থনৈতিকভাবে ভালো আছে, টাকা পয়সা মানে অপরিমেয় অর্থ লুটপাট করে তারা চলে গেছে। তো মাহফুজ সাহেব যাই বলুক না কেন, মাহফুজ আলম সাহেব, আমি মনে করি যারা এরকম লুটপাট করে গেছে এই দেশ থেকে, যদি তাদেরকে আপনি আওয়ামী লীগ ধরেন, সেই আওয়ামী লীগ আসতে পারবে না আমার ধারণা। এখন পর্যন্ত আমি মনে করি পরবর্তীতে বিএনপি কীভাবে দেশ চালাবে তার উপর অনেক কিছু নির্ভর করবে। কিন্তু শুনেন, অন্তর্বর্তীকালীন সরকার যদি দেশটাকে ভালোভাবে চালাইতো না, আওয়ামী লীগ তো মানুষ ভুলেই যেত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের চেয়েও খারাপ চালাচ্ছে দেশটাকে। ডক্টর ইউনূস সরকার প্রধান হয়ে যেভাবে নিজের কাজগুলি করে নিছে, ভাই এটা তো কোনো উদাহরণ হয় না। আদার হাইকোর্ট থেকে 666 কোটি টাকা কর ফাঁকির রায় দিছে। সে রায়ের পরে তারা মনে এসে ওই বিচারিকার লেখে না, সে বিব্রত বোধ করে নিজের সবগুলি মামলা উঠাই নিয়েছে যে ভাই উনি নিজের প্রতিষ্ঠানের নামে আপনার সুবিধাগুলি নিয়ে নিছে। তো এইগুলো দেখে শুনে শেখ হাসিনার এক পিয়ন ছিল, সে 15 বছরে 400 কোটি টাকা চুরি করছে। আবার এক উপদেষ্টা দেখলাম, তার এক এপিএস, সে 3 মাসেই 300 কোটি টাকা কামাই আনেছে। তো এগুলো যখন ঘটছে না, মানুষ কিন্তু কম্পেয়ার করছে, এবং কম্পেয়ার করছে বলেই এই যে আওয়ামী লীগ আসছে এই ধরনের কথা আসছে। বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসছে 3 মাস, তো এরা থাকবে 60 মাস। দেখেন, মাত্র 20 ভাগের 1 ভাগ হয়েছে। বিএনপি কীভাবে দেশ চালাবে তার উপরে অনেক কিছু নির্ভর করবে। বিএনপি যদি মন্দভাবে দেশ চালায়, আওয়ামী লীগের প্রত্যাবর্তন কেউ ফেরাতে পারবে না, কেউ না। আবার বিএনপি যদি ভালোভাবে দেশ চালাইতে পারে, তাহলে মানুষ আওয়ামী লীগ মনেও করবে না, ভাববে কি দেশটা ভালোভাবে চলতেছে, তাহলে আমি আবার ওটার মধ্যে যাই কেন। আচ্ছা, হিসাবটা হলো এই জায়গায়। ধরেন আপনার 1 মাস আগে একবার মাথা ব্যথা করছিল, হয়তো অনেক মাথা ব্যথা করছিল, কিন্তু আজকে যে আপনার পেইনটা উঠছে, হেডেক যেটা আজকে যেটা হচ্ছে, আপনার কাছে কিন্তু আজকেরটা ইম্পর্টেন্ট। আপনি কিন্তু 1 বছর আগে এটা ভুলে গেছেন না ভাই। কাজেই এখন যদি আপনার মাথা ব্যথা না হয়, তাহলে আপনি 1 বছর আগে ভাববেন ওটা আমি আর চাই না, এরকম বলবেন। কিন্তু আপনি যদি এখন কন্টিনিউয়াস মাথা ব্যথার মধ্যে থাকেন, তাহলে বলবেন কি আগে বরং আমি ওষুধ খাইছিলাম ভালো হয়েছিল, এখন তো ভালো হচ্ছে না। আচ্ছা, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এখন যে হুটহাট ঝটিকা মিছিল করা, অনলাইনে আওয়াজ তোলা, এর বাইরে আমরা আসলে খুব একটা সরব দেখিনি এই এখন পর্যন্ত আওয়ামী লীগকে। বিএনপি জামাত নিষিদ্ধ না হয়েও 17 বছর আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়তে পারেনি। এখন আওয়ামী লীগের কার্যক্রম যদি নিষিদ্ধ থাকে, তাহলে তাদের ফেরাটাকে আপনি কিভাবে দেখেন? যদি আমরা সরকার দলীয় কাজের প্রভাব ওগুলোর বিবেচনাটা বাইরে রাখি, তাহলে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে তাদের ফেরার সম্ভাবনা কতটুকু? সম্ভাবনা আমি দেখি আছে, সম্ভাবনা আছে। দেখেন, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের ওই অধ্যাদেশটাকে আইন বানিয়েছে। অধ্যাদেশটা কী ছিল বলেন তো? অধ্যাদেশটা ছিল হলো সন্ত্রাস বিরোধী আইন।
সন্ত্রাসবিরোধী আইনে একটা সংশোধনী। সন্ত্রাসবিরোধী আইন কিন্তু এটা হাসিনা মানে ওই সরকারই করছে, ওটাকে আমরা কালো আইন বলতাম। সেই কালো আইনটাকে অন্তর্বর্তীকালীন সরকার একটু সংশোধন করছে, সংশোধন করে সেখানে ব্যক্তির সঙ্গে সত্তা যোগ করেছে। সত্তা যোগ করার অর্থ হলো আগে ব্যক্তিকে নিষিদ্ধ করা হতো, এখন আপনার দলকেও করা যাবে, এইটুকুই করেছে। কিন্তু এর চেয়ে বেশি কিছু কিন্তু করে নাই। সেই সংশোধনের আলোকে তারা বলছে আমরা আওয়ামী লীগের বিচার করব আইসিটিতে। ঠিক আছে, যতদিন এই বিচার চলবে ততদিন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। আচ্ছা। বিচারে যদি আওয়ামী লীগের পক্ষে রায় হয় না আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে না, তাহলে আওয়ামী লীগ চলে আসবে। এটা তো আইনগতভাবেই আসতে পারে, এটা তো আইনগতভাবেই আসতে পারে। আমি আপনাকে বলি একটা কথা, এটা বলাটা হয়তো বলবেন যে আমি কি জ্যোতিষ নাকি, আমি জ্যোতিষ না রে ভাই। ধরেন হাইপোথেটিক্যাল কতগুলি বুঝতে হবে। ধরেন এই সংসদে যদি এটা যদি বাতিল করে দিত, মানে বিএনপি গভর্নমেন্ট, মানে রতন ভাইরা যদি বলতো না এটা মানি না, তাহলে কি হইতো জানেন? এই জামাত এবং এনসিপি তাদের পেয়ে বসতো, বলতো ওই যে তারা যে একটা স্লোগান দিত না যে নৌকার ধানের শীষ, এক সাপের থেকে দুই সাপের এক বিষ, এগুলি বলে তারা মাঠ গরম করতো। তো ওনারা ট্রিকি হয়েছে একটুখানি। ট্রিকিটা কি? ওই অধ্যাদেশটাকে মেনে নিছে, মেনে নাও ভাই আইসিটিতে যাবে। আর আইসিটি যদি বলে যে না সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দরকার নাই, তখন ওনাদের কেউ বলতে পারবে না। ওরা ভাই আমি তো কিছু বলি নাই, আদালত বলছে। আচ্ছা, আমার ধারণা এরা এই লাইনে যাচ্ছে। সরি, আমি উত্তরটা নেই কামরুজ্জামান রতনের কাছ থেকে। জি, ধন্যবাদ মাসুদ কামাল। কামরুজ্জামান রতন, আপনি এই প্রসঙ্গে কি বলবেন? আসলে কি ট্রিকি হচ্ছে নাকি বর্তমান সরকার? এখন আমি তো একটু সবসময় কিন্তু সত্য কথাটা বলার চেষ্টা করি আর কি। তো টিকি হয়েছে না ওনাদের মতো উপদেষ্টারা বিএনপিকে টিকি হওয়ার জন্য উপদেশ দিচ্ছে, সেটার তো একটু ফাইন্ডিংস থাকা উচিত। করেন যেটা নেন, অসুবিধা নেই। প্রথম উত্তর। আচ্ছা, আমাকে একটা প্রশ্ন করেছেন মির্জা ফখরুল বলছেন যে ধর্ম নামে রাজনীতি হবে না। তো আমি তো আমার রাজ্জাকি ভাইয়ের একটা প্রশ্নে যদি জামাত থাকতো, জামাত এই প্রশ্নের উত্তরটা দিতে চাইতো। যেহেতু এখানে জামাত নেই, আপনি এখানে একটা কথা মানে প্রশ্ন করছেন, দুইটা অপরাধ তারা মাপ পাবে না। সেটা হলো একটা সম্ভ্রমহানি, মানুষ হত্যা আর মানুষ হত্যা। তো এইখানে জামাত হয়তো থাকলে একটা ব্যাখ্যা দিত, ওই ব্যাখ্যাটা আমি দেবো। সেটা কিন্তু জামাতের পক্ষে চলে যেতে পারে, সেটা আমি অন্য আসপেক্টে না। আমি আপনাকে বলি ওরা থাকলে এই ব্যাখ্যাটা দিত। যেহেতু আপনি বলছেন ধর্মটাকে কখন আমি টেনে নিয়ে আসি, যখন আমার নৈতিক মানে আদর্শগত দিক থেকে আমি সাফিসিয়েন্ট মনে করি না। জনগণ এই দেশে মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ, মুসলমান। হ্যাঁ, আমরা যখন দেখবো সংখ্যাগরিষ্ঠ যে মুসলমান, তাদেরকে কিভাবে হিপনোটাইজ করে বা ধর্মটাকে কিভাবে ইউটিলাইজ করে আমি একটা সর্বোচ্চ আমি ব্যবহার করতে পারি। তো সেইখানে ওনার উত্তরে মানে সম্ভ্রমহানি আর হত্যা মামলার হত্যার পরে আল্লাহ ওদেরকে মাফ চাবে না, আমরা কিন্তু এইখানে না। যা উনি আরেকটা কথা বলেছেন, যারা ওনাদের মাফ চাইতে বলেছে তাদেরকে মানে প্রক্রান্ত তাদেরকে রক্ষা করতে চাচ্ছে। এখন আমি একটা অন্যায় করলাম, আমার বিচারটা কে করবে? একটা দুনিয়াবি হইতে হবে, যদি আমি রাজনীতি করি সেটা জনগণ করবে, আরেকটা হইতে হবে সে আখিরাতে যদি আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা করবে। এটা তাদের বিষয়, আমরা বলছি এই বিচার এনে করতে হবে, এই বিচার করতে হবে। তো এই বিচারের জন্য তো আদালত আছে না, তাহলে আপনি তাদেরকে ক্ষমা চাইতে বলেন কেন? তাহলে বলেন যে তোমরা ক্ষমা চাইলে হবে না। আমি তো বলি নাই না, অনেকে বলে এখানে এসে তাদের পক্ষে বলে না, তখন তারা কিন্তু বলে না যে ক্ষমা চাইতে হবে। রাজ্জাকি ভাই, তারা এখানে একটা আয়াত দিবে, আমার দরকার তারা কি দিবে ওই আয়াতটা আমি দিই একটু, এটা তো আমার কাছে বলতে যাচ্ছে। সেটা হলো আল্লাহ তাআলা একটা কোরআনে বলছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এটা আল্লাহ তাআলা কোরআনের আয়াত, মানে সত্য। তুমি যত বড় গুনাহগারী হও, আল্লাহর রহমত থেকে তুমি কখনো নিরাশ ভাইবে না। আল্লাহ গাফুর, আল্লাহ রহিম। তো ওরা তো ওই আয়াতের উপর বিশ্বাস, সেটা তো আসি, সেটা অন্য কথা। সেটা হলো যে তুমি যদি আসমানের যত তারা, পাতালের যত বালি, ওই পরিমাণ গুনাহ যদি তুমি করো, আল্লাহর রহমতের কাছে কিছুই না। এইখানে সেটা তো আল্লাহ তাআলার ব্যাপার। আল্লাহ তাআলা বলছে তার সাথে শিরক এবং মানুষের হক ছাড়া। না না, আমি এটা বলি, আল্লাহ তাআলার সাথে শিরক এবং হলো আপনার হক ছাড়া যে কোনো আল্লাহ মাফ করতে পারে। আমি আপনাকে এতটুকু বলি, আমি তাদেরকে ডিফেন্ড করছি না। এটা তারা থাকলে এই উত্তরটা তারা দিত। আমি মনে করি তাদেরকে বারবার আমরা মাপ চাইতে বলছি, সবাই মাপ চাইতে বলছে, তারা মাপ চেয়েছেন। জনগণ মাপ করবে কি করবে না, জনগণের উপর। এটা জনগণ মানে কিভাবে? এটা জনগণের টাইমটা বিচার করবে রাষ্ট্র। না না,
তাদের এই বিচার করবে কিভাবে? প্রথম বিচার বিচার করবে করবে জনগণ। রাষ্ট্র। রাষ্ট্রতে এই পর্যন্ত শোনেন, স্বাধীনতা 54 বছর যদি আপনি বিচার না করতে পারেন, তাদের বিচারটা আর কবে হবে? তাহলে সেইখানে আসেন। এই জন্য বলছি, এটা কি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখেন নাকি লিগ্যাল লেন্স দিয়ে দেখেন, এই জায়গায় আসতে হবে। আর একটা কথা বলি রতন ভাই, আপনার মানে অ্যাজ এ গুড ফ্রেন্ড, ধরেন জামাতের রাজনীতি জাহান্নামে যাক গিয়া, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা কেন? জামাত এটা করে আসতে পারবে না, ওইটা করে আসতে, আমরা রাষ্ট্র নিয়ে আলাপ করি। কে আসতে পারবে? আপনি আসছেন, আপনি কি করছেন, সে অমুকে আসতে পারবে না, এনসিপি আসতে পারবে না, বলতেছি আমরা। আমাদের এই আলোচনার তো দরকার নাই, আমাদের দরকার আমরা সামনের দিকে যাব, এই সরকার কিভাবে কাজ করবে তাকে দরকার হলে আমরা সাজেস্ট করব, করতে চাই। কিন্তু এই রাজনীতি, এই যে একটা প্রথম অধিবেশন গেল, এই অধিবেশনে কি আলাপ হইল? স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, গুপ্ত সুপ্ত, 71, 52, 24, এই জন্য জনগণ ভোট দিছিল। জি, কামরুজ্জামান রতন, আপনার আমি কাছে তো যে আলোচনা ছিল, রাজ্য কিভাবে, আমি যে বলি সংসদে কি আলাপ হবে, তো সবার তো পার্সোনালি তো একটা নোটিশ দিতে পারে যে এই এজেন্ডার উপর আমি নোটিশ দেবো। 71 হতে পারে, 301 বিধিতে, সবগুলো তো আমার বিধান আছে। তো জি। হ্যাঁ, উনি বলতে পারে যে এই পয়েন্টের উপর কোনো আলোচনা হচ্ছে না। তো এই আলোচনার জন্য জামাতকে তো তারা তো একটা সিট নিয়ে 72 বা 78 একটা সিট নিয়ে তো আসছে, এনসিপি তো আসছে। যে কোনো পয়েন্টের উপর তারা কিন্তু পয়েন্ট রেজ করতে পারে, বা আমরা যে কোনো পয়েন্টের উপর কিন্তু রেজ করতে পারি, এই জন্য কিন্তু পার্লামেন্ট। বাট তাদের ব্যর্থতা বা তারা কি করবে না করবে এইটার জন্য জাতি থেমে থাকবে না, শুরুর মানুষ দিকে থেমে যে থাকবে না। আলোচনাটা ছিল যে সংসদে অনেক যে বিষয়গুলো নিয়ে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, যে এজেন্ডাগুলো নিয়ে এসেছে, সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন না হয় এবং সংস্কার কার্যক্রম তারা শুরু করতে না পারার কারণে অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী আইন শৃঙ্খলার বিষয়গুলো চলে আসছে। তো এই কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে এমন কথাটা উঠেছিল। সেই প্রসঙ্গ ধরেই আবহানা রাজাকে, আমি যদি ভুল না করি, কথাটা আবার তুলেছেন। এই বিষয়ে আপনি না, যোগ করতে চান? যেটা সংস্কার বা যেই জিনিসগুলো এখন আলোচনা হচ্ছে না, বা ওই আলোচনা ব্যর্থ হওয়ার কারণে আইন শৃঙ্খলা অবনতি, এটার সাথে আমি একমত নই। জুলাই সনদ বা সংস্কারের যে আলোচনা হবে, এই 3 দিন আগে কিন্তু আমার সরকার আবার কিন্তু রিপিটেডলি তাদেরকে এই জুলাই যেটা অমীমাংসিত সাংবিধানিকভাবে এবং আইনগতভাবে যেটা আমাদের করতে হবে, তাদের কিন্তু আবার কিন্তু আমন্ত্রণ জানিয়েছে। এবং আগামী 7 তারিখ থেকে আবার নির্বাচনে বসছে, মানে সংসদ বসছে। সুতরাং আমি মনে করি আলোচনার দ্বার এখনো খোলা, এবং আলোচনার মাধ্যমে একটা এখন তো রাস্তা আমাদের আছে। তো তো এখনই এক শঙ্কা, অনাস্থা, এই জিনিসটা আমি এখন আমি আপনার একটু যোগ করি। জি। স্বাধীন বিচার ব্যবস্থা আপনি চান, আমি চাই, উনি চায়। স্বাধীন বিচার ব্যবস্থার প্রথম শর্তই হইল একটা পৃথক সচিবালয়। সেই সচিবালয়টা কিন্তু হয়েছিল, সেটাকে কেন বিলুপ্ত করা হইল এবং তাদের কর্মকর্তা কর্মচারী আইন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হইল? তার মানে পরিষ্কার চিত্র। এবং এটা কিন্তু জুলাই সনদ বাদ দিলাম, গণভোট বাদ দিলাম, আপনার 31 দফার মধ্যে আছে। সেটা আমরা বিলুপ্ত করলাম কেন? আমি কিভাবে তাহলে আস্থায় নিব? আমি বিচার বিভাগকে যখন নির্বাহী বিভাগের আস্থায় নিতেছি, তখন আমার বারবার ইউনূস সাহেবের কথা মনে পড়ে। ইউনূস সাহেব বলছিল ছাত্ররা আমার নিয়োগকর্তা, বলছিল, সবাই জানি আমরা, ছাত্র আমার নিয়োগকর্তা। আজকে বিচার বিভাগের এই সচিবালয়টা বিলুপ্ত করার মানে হচ্ছে যে নির্বাহী বিভাগ যেখান থেকে হাঁটবে, সেই মন্ত্রী, যে কোনো মন্ত্রী যখন কারো পাশ দিয়ে হাঁটবে বিচারালয়ের, বিচারক তারা দেখলি মানে উনি আমার নিয়োগকর্তা। সেটাকে দূর করতে এই একটা কাজ শুধু করেন, আমি নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশ 80% ঠিক হয়ে যাবে। এবং এটা না করার মানেই হচ্ছে এই যে দুর্নীতি চলমান থাকবে, মানবাধিকার লঙ্ঘন থাকবে। কেননা এই যেমন মানবাধিকার কমিশনটা আমরা অ্যালাউ করলাম না করে কোনটা করলাম, 2009টা ফেরত আনলাম। 2009টা কিন্তু শেখ হাসিনার করা। তার মানে পরিষ্কার একটা চিত্র আমরা পাচ্ছি এই যে এই দেশে দুর্নীতি চলমান থাকবে, কেউ করে চলে যাবে, আবার কেউ এসে করবে, এই ধারাবাহিকতা বজায় রাখবে। এবং আজকে পর্যন্ত 5ই আগস্টের পরে বিন্দু মাত্র সংস্কার হয় নাই। ধন্যবাদ কোনো আবহানা বিষয় রাজাকে। ছাড়া। কামরুজ্জামান রতন, আমি আমি আপনার কাছে আসবো একই প্রসঙ্গে, যে আপনারা আসলে সংস্কার কার্যক্রম নিয়ে এত বিলম্ব করার কারণ কি, এবং সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতিও যে খুব ভালোর দিকে যাচ্ছে তা তো না। আমরা আসলে কোন বিষয়টাতে দেখছি যে সরকার ফোকাস করছে? সরকার সচেষ্ট থাকবে আইন শৃঙ্খলা উন্নতির জন্য, এটা আমি দৃঢ়ভাবে বলছি। একেবারে উন্নতি হয়ে গেছে বা একেবারে সফলতা চলে আসে তো আমরা বলিনি। তো যেখানে অব্যবস্থাপনা বা যেখানে একটু আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, সেটাকে কিন্তু কিভাবে সংশোধন আকার, এটা প্রতিকারের জন্য কি কি স্টেপস নিলে করা যায়, এগুলো কিন্তু সচেষ্ট। এটা চলমান প্রক্রিয়া এবং এটা কিন্তু হবে, আমি আশাই করব। এখন দেখেন, স্বাধীন সচিবালয় বা গুম কমিশন যেটা বাতিল হয়েছে, সরকার কি বলেছে যে আমরা জুলাই সনদে বলছে আমরা অক্ষর পালন করব। পরবর্তীতে যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে
বা এখন যে জায়গায় আমাদের অসামঞ্জস্য এবং যে জায়গায় আমরা এক হতে পারছি না, এই যে একটা সংসদের একটা আপনার হয়েছে, এখানে যে একটা কমিটি গঠন হয়েছে, সব কিছু নিয়ে পরবর্তী আলোচনা হবে এবং আলোচনা মানে ভিত্তিতে যেটা সুদৃঢ়ভাবে একটা আইন প্রতিষ্ঠিত হবে। এই জন্য তো 5 সদস্য বিশিষ্ট বিরোধী দলকে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে দেখেন আলোচনা হবে, আলোচনার মধ্যে যদি আলোচনা ভেঙে যায় এবং বিএনপি যদি না মানে, তখন আমি রাজ্জাকি ভাইয়ের এই কথার এগেনস্ট আমি কোনো প্রটেস্ট করবো না, কারণ আমার ব্যাখ্যাটা দেওয়ার সুযোগ তো এখনো আমার আছে। এখনও কিন্তু আমার সমঝোতার জায়গাটা আছে, সেখানে আমি কি চাচ্ছি, জামাত এবং এনসিপি কি চাচ্ছে। এখনো কিন্তু ওই অনৈক্যের জায়গাটাকে যদি আমি সুদূর ওইটাকে যদি আমি সিমেন্ট করি, তাহলে কিন্তু আমার ঐক্যটা হবে না। আমি চাই হোপ ফর দ্য বেস্ট, রাজ্জাকি ভাই উপদেশ দেখ, মাসুদ কামাল ভাই গভর্নমেন্টকে এখনও সুরাহার জন্য বা বিপথে যেন না যায়, ওনাদের ভাষায় আমি মনে করব সরকার এত জুলাইয়ের আমার রক্তর মানে স্নাতর উপর দিয়ে আমাদের যে আজকে যে অবস্থান, এটার পরে কোনো ধরনের, আমি এটাকে অন্যভাবে আমি বলতে পারবো না, কোনো ধরনের আমার জন্য বদচিন্তা আমার ভিতর না আসে, এবং আমি জনগণের প্রত্যাশাকে ধারণ করতে চাই সাংবিধানিকভাবে। একেবারে শেষ পর্যায়ে রয়েছে, ধন্যবাদ মাসুদ কামাল, একেবারে শেষ পর্যায়ে রয়েছে, শেষে কিছু যোগ করতে চান কিনা? না, আমি যোগ করলে একটাই করবো, দেখেন সবার উপরে কিন্তু একটা দায়িত্ব থাকে। যখন সরকারে যায় তারও দায়িত্ব থাকে, যখন পৃথিবীতে কেউ আসে না সেও কিন্তু একটা দায়িত্ব নিয়ে আসে। তো কিন্তু আমি একটা কর্নারে পড়ে আছি, আমার কেউ দেখে না, আমার দায়িত্ব আমি পালন করলাম কি করলাম না সেটা তো আমি দেখলাম, ওর জন্য তো অন্যের ক্ষতি হলো না। কিন্তু যেরকম সরকারে যান, ওনাদের একটা দায়িত্বের অবহেলার জন্য কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত হয়, তখন তার মানে ওনাদের উপর দায়িত্বটা বেশি। আমি প্রত্যাশা করব যে রতন ভাই যারা নাকি সরকারে আছেন, ওনারা সবাই একটা ভাববেন যে ওনাদের একটু ভুলের জন্য দেশে যেমন ক্ষতি হতে পারে, ওনারা একটা ভুলের জন্যই কিন্তু দেশ থেকে যাদেরকে বিতাড়িত করা হয়েছে তারা ফিরেও আসতে পারে। কাজে ওনারা কতটা কেয়ারফুল থাকবেন। আর ওনাদের কিছু লোকজন আছে বেশি বেশি কথা কয়, তাই না, তাদেরকে একটু কম কথা বলতে বলেন, এত কথা প্রয়োজন নাই, কাজটা ইম্পর্টেন্ট। আমি কিছু লোক দেখি ওনাদের মুখপাত্র হিসেবে এদিক সেদিক বলেন, দরকার নাই এত কথা, মানুষ জানে যে মনে করেন ওই লোকটা খারাপ ছিল, এটা বারবার বলার কোনো দরকার নাই, আমি তো জানি। আপনি বলবেন, তারপরে আমি সিদ্ধান্ত নেব কে খারাপ ছিল কে ভালো ছিল। ধন্যবাদ মাসুদ কামাল, ধন্যবাদ আবু হেনা রাজ্জাকি এবং ধন্যবাদ কামরুজ্জামান রতন, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ কড়া আলাপে আসার জন্য।